আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এটা হচ্ছে একদম লাস্ট অধ্যায়, ফার্স্ট পার্টের ইউনিট 10। অধ্যায়ের নাম যদিও আদর্শ গ্যাস দিয়ে শুরু হয়েছে, দুঃখের বিষয় হচ্ছে বাস্তবে কোনো আদর্শ গ্যাস নেই। ঠিক আছে, বাস্তবে কোনো আদর্শ গ্যাস নেই। আমরা এটা একটা কাল্পনিক অথবা ইমাজিনারি কনসেপ্ট ধরে নিতে পারো। এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে একটা সমীকরণ তোমরা জানো, পিভি সমান এনআরটি, যেটা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই তিনটা সূত্রের সমন্বয়। এই তো পিভি সমান এনআরটি, যেখানে এই যে গ্যাসের চাপ, আয়তন, এটা হলো মোলার গ্যাস ধ্রুবক, গ্যাসের তাপমাত্রা, এটা পরম তাপমাত্রা কেলভিন এককে মাপবে, আর এইটা হলো মোল সংখ্যা। এই সম্পর্ক যে গ্যাস মেনে চলবে তাকেই বলবো আমরা আদর্শ গ্যাস। যেহেতু বয়েল এবং চার্লসের সূত্র থেকে এটি আসে, অতএব সংজ্ঞাতে এভাবেই বলা হয় যে যে সকল গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র পুরোপুরি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। বাস্তবে কোনো গ্যাসই এটা মানতে পারে না। হ্যাঁ, আমরাও যেমন মানুষ হিসেবে আদর্শ মানুষ, তাই না, তেমনি আদর্শ গ্যাসও ওই রকম। হ্যাঁ, অনেক ফল্ট নিয়ে সে আদর্শ গ্যাস। আচ্ছা, আমার এই অধ্যায় অনেক সুন্দর করে পড়ানোর চেষ্টা করব, জানি না কতটুকু পারবো। তবে প্রথমেই তোমারে বলে দেই যে গ্যাসের ক্ষেত্রে যে তাপমাত্রা, চাপ, আয়তন, অনেক কিছু মাপবা, এই বিষয়গুলোতে একটা বড় ভূমিকা রাখবে গ্যাসের গতিতত্ত্ব। গ্যাস তো কোনো একটি পাত্রে রাখলে খুব ছোটাছুটি করে, নাকি বলো? খুব ছোটাছুটি করে, দৌড়ঝাঁপ করে। এই যে গ্যাসের গতির কারণে সে গিয়ে দেয়ালে ধাক্কা দেয়, ধাক্কা দিলে গ্যাসের পাত্রের উপর চাপ প্রয়োগ হয়, তাই তো, এটাই গ্যাসের চাপ। এইসব বিষয়গুলোর একটা ধরে নাও কমন স্বীকার্য রয়েছে, মানে কিছু ধর্ম, কিছু বৈশিষ্ট্য, কিছু ধরে নাও ওদের ব্যাপারে আমরা নিয়ম নীতি মেনে নিয়েছি, স্বীকার করে নিয়েছি। দেজ আর কল্ড পোস্টুলেটস, স্বীকার্য, কি বলবো এগুলোকে? তাহলে সেগুলোর নাম আসবে গতিতত্ত্বের স্বীকার্য, গতিতত্ত্বের স্বীকার্য। এই বিষয়গুলো এই অধ্যায়ে আসবে। আমরা প্রথমেই যে পিভি, এনআরটি, তারপরে তাদের ঘনত্ব রো, এইসব বিষয়গুলো নিয়ে যে স্টাডি করব, এই গ্যাসের ক্ষেত্রে চলরাশিগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। এই তথ্যগুলো বইতে নাই, তবে হায়ার লেভেলে আমরা এটা পড়ি মাঝে মধ্যেই। আমরা লিখি গ্যাসের ক্ষেত্রে চলরাশিগুলো দুই রকম হতে পারে। হতে পারে মানে হয়, একটা হইল স্থূল রাশি, স্থূল চলরাশি। স্থূল মানে কিরকম বলো? স্থূল খুবই মোটা সোটা হইলে তারে বলা হয় স্থূল দেহ, তাই তো? তাহলে স্থূল মানে বড় সড়ো, এটার জন্য ইংরেজিতে তাহলে আমরা বলতে পারি ম্যাক্রোস্কোপিক, ইজিলি ভিজিবল, সহজে দেখা যাবে, বড় সড়ো। ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ। এখানে চলরাশি লিখেছি, ওখানে প্রপার্টিজ লিখেছি, এ নিয়ে আবার কেউ আপত্তি করুন। হ্যাঁ হ্যাঁ, সরল অনুবাদ করে ফেলেছি, তুমি আবার জটিল করে ফেলবে না। আর 2 নাম্বার হলো সূক্ষ্ম চলরাশি। সূক্ষ্ম রাশি, সূক্ষ্ম কোনগুলো? যেমন ইলেকট্রন, চোখে দেখা যায়, চোখে দেখতে পাও ইলেকট্রন, তাহলে খুবই ছোট ক্ষুদ্র, যারাকে চোখে দেখা যায় না, এই টাইপের গুলোকে বলবো সূক্ষ্ম। তাহলে সূক্ষ্মগুলো হলো মাইক্রোস্কোপিক,
তোমাদের সামনের দিনে যে পরীক্ষাটা নিব, এই পরীক্ষাতে আমরা আমাদের পক্ষ থেকে ক্রেস্ট গিফট করব এবং একটা পাবলিকেশনসের পক্ষ থেকে 3টা অ্যাডমিশনের গাইড গিফট করবে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য। ঠিক আছে, অলরেডি স্পন্সর অফার দিয়ে গেল আজকেই। হ্যাঁ, 2 ব্যাচ মিলিয়ে এটাই একটা কম্বাইন্ড নেয়ার জন্য যে কে প্রতিযোগিতায় এগোতে পারে। বহুত নিজেরা প্রতিযোগিতা করেছো। এরপরে আমরা অন্য কোনো প্রাইভেট সেন্টারের সঙ্গে একটা পরীক্ষা দিব, হয় না? আরে ফুটবল টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট হয়, এটার নাম হবে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসো। স্থূল চলরাশি কোনগুলো? স্থূল চলরাশি হলো গ্যাসের চাপ, সহজেই বোঝা যায়। হ্যাঁ, বেলুনে ফু দিচ্ছি, চাপ বাড়ছে, টান টান হয়ে যাচ্ছে, ফাটবে আর একটু পরে। তাহলে গ্যাসের চাপের ব্যাপারে সহজেই আমরা দেখতে পাই, বড় সড়ো রাশি এগুলো। তারপরে আয়তন, ইংরেজিতে কি বলবো আমরা? ভলিউম। ভলিউমকে ভি দিয়ে লিখলাম। টেম্পারেচার, তাপমাত্রাকে ক্যাপিটাল টি দিলাম। দেজ আর ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ, হোয়ার এজ মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিক কোনগুলো? হ্যাঁ, সহজে দেখা যাবে না এই টাইপের, যেমন গ্যাসের ধরো অনুসংখ্যা। হ্যাঁ, অনুসংখ্যা এটাও তো একটা রাশি হতে পারে, সংখ্যা। তাহলে তারপরে ধরো গ্যাসগুলো ছোটাছুটি, বেগ, তাহলে আমরা লিখব গ্যাসের বেগ। বুঝলে? কণাগুলোর বেগ, গ্যাসের বেগ না বলি। এন গ্যাসের অনুসংখ্যা, এই সংখ্যাটা আমরা কিন্তু দেখতে পাই না, এর প্রভাব অতটা বুঝতে পারি না। ঠিক আছে, তারপরে অনুর বেগ, ঘূর্ণন মানে স্পিনিং যে হয়, এগুলো দেখতে পায় না। এই জিনিসগুলো আরও অনেক কিছুই আছে, এগুলো হলো মাইক্রোস্কোপিক প্রপার্টিজ। জানো, এই মাইক্রোস্কোপিক প্রপার্টিজগুলোর প্রভাবে তৈরি হয় ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ। এই যে সংখ্যা, অনুর্বেগ, ঘূর্ণন, এই শক্তিগুলোর দ্বারা তো কিন্তু তার টেম্পারেচার প্রকাশ পায়। কোনো গ্যাসের অণু যদি বেশি পরিমাণ স্পন্দন দেয়, বেশি ছুটাছুটি করে, তাহলে ওই গ্যাসের টেম্পারেচারও বেশি পাবা। মনে থাকবে, সবসময়ের জন্য গতির সঙ্গে তাপমাত্রার একটা সম্পর্ক থাকবে। গতি বেশি হলে তাপমাত্রাও বেশি। তোমারে যদি বলা হয় শীতকালে তুমি একটা দৌড় দিয়ে আসো, শীতকালেও দৌড় দিয়ে আসবা, তোমার শরীরের টেম্পারেচার দেখবা বেড়ে গেছে। কেন বাড়লো? হ্যাঁ, তাহলে এই যে তোমার হার্টের স্পন্দন বাড়ে, তোমার রক্তের যে গতি সেটা বৃদ্ধি পায়, তাই না? প্রত্যেকটা অর্গানের তাহলে পরে ফাংশনটা আরও তুলনামূলক দ্রুত ঘটে, তখন তোমার শরীরও গরম পাওয়া যায়। এখন তুমি যখন মেডিকেলে চান্স পাবা, ডাক্তার হবা, ও দেখবা যে একজন রোগীর শরীর শীতল পাচ্ছে, ভয় পাওয়ার কি আছে ভাই? ওর মনটা ঠান্ডা হয়েছে, শীতল হচ্ছে, ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার? তখন বোঝা যাবে যে তাহলে তার হার্টবিট, পালস এগুলো কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এই যে স্পন্দন কমে যাচ্ছে, গতি কমে যাচ্ছে, বিধায় সে শীতল হচ্ছে, দ্যাট মিনস সে হয়তো মারা যেতেও পারে। বুঝলে? তাহলে গতির সঙ্গে তাপমাত্রার একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, জি, হ্যাঁ রে। তাহলে এইটুকু যদি জানো, এরপরে আমরা প্রথমেই কয়েকটা জিনিস পড়ব। তার মধ্যে আজকে যেটা পড়ব, যে গ্যাসের অণুগুলো কিন্তু একটি পাত্রে কিছু গ্যাস অণু নাও, এই পাত্রে ধরো মুখটা বন্ধ করে দিলাম, এমনে সুন্দর করে একটা পাত্রের মুখ বন্ধ করে দিছ, এখানে এরকম গ্যাস অণু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওকে, গ্যাস অণু তো এত লম্বা হবে না, হবে তো
এই গ্যাস অণুগুলোর মধ্যে কয়েকটা সুন্দর ভিজিবল গ্যাস অণু আমরা দেখি। এই গ্যাসের অণুগুলো সবসময়ের জন্য লিখো গ্যাসের গতিতত্ত্বের কয়েকটি স্বীকার্য। এক নাম্বার হলো গ্যাসের কণাগুলো হচ্ছে খুবই ক্ষুদ্র ভর বিশিষ্ট এবং গোলাকার। গ্যাসাণুগুলো, কে অসুস্থ ছিল, বর্ণ নাকি নাদিম? তুমি কি নাদিম? তোমার বিয়ের দিনে বর্ণ যদি অসুস্থ হয়ে যায় কি হবে? বিয়ে ক্যান্সেল। হ্যাঁ, তাহলে অফিস থেকে বললো যে একজনের অসুস্থতা, তাই আরেকজন আসেনি। আমি তো খুবই আশ্চর্য হলাম, ওরা অন্য কারণ বলেনি, তাহলে অন্য কারণ ছিল না? বাইরে? আচ্ছা, আমি এটা শোনার পরে এটা বললাম, তাহলে ওরা ভুল করছে। গ্যাসাণুগুলো ক্ষুদ্র ভরের গোলক। অনেক বৈশিষ্ট্য আছে, আমি একদম সংক্ষেপে লিখলাম এটা। এদের আকার ও ভর একই গ্যাসের ক্ষেত্রে সদৃশ। সদৃশ মানে ইংরেজিতে বলবা বা ফিজিক্সের ভাষায়, ম্যাথের ভাষায় আইডেন্টিক্যাল। কি? এদের আকার ও ভর একই গ্যাসের ক্ষেত্রে সদৃশ, মানে একই গ্যাসের ক্ষেত্রে অণুগুলো একই রকম হবে। হ্যাঁ, তাদের আকার, তাদের ভর এগুলো সেম, এটাকে বলবো আমরা আইডেন্টিক্যাল। ওকে, কিন্তু ভিন্ন দুটি গ্যাসের ক্ষেত্রে ভিন্ন হবে। তাহলে হাইড্রোজেন অণুর সঙ্গে কিন্তু কখনোই নাইট্রোজেন অণু একই রকম হবে না, ঠিক আছে? এরা মিলবে না। কিন্তু হাইড্রোজেন গ্যাস যদি বলো, তাহলে দুনিয়ার সকল হাইড্রোজেন গ্যাসের প্রত্যেক অণুর ভর একই হবে। হ্যাঁ, এ কথা বুঝেছো তো? জটিলতা নাই তো? কথা হলো এই গ্যাস অণুগুলোর বেগ, এদের বেগ 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে, কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে একই পাত্রে একই গ্যাস রেখেছো, কেউ খুবই অলসতার সঙ্গে বসে রয়েছে, আর কেউ ইনফিনিটি লেভেলের বেগে দৌড়াচ্ছে, মানে তার বেগ মাপতেই পারছে না, এরকম। তাহলে এক একটা এক এক রকমের বেগ নিয়ে চলতে পারে। এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ঠান্ডা করতে করতে অনেক ঠান্ডা করে ফেলছো, তাহলে ওই অণুর শক্তি হারাতে হারাতে এমন হবে যে ও আর নড়তে পারছে না। আবার টেম্পারেচার বাড়াতে বাড়াতে এমন বানিয়েছো যে ও এরকম সাধারণ বুলেট টুলেট কিছু না, ও ফোটনের মতো দৌড় দেওয়া শুরু করবে, বুঝছো? হ্যাঁ, প্লাজমা হয়ে যেতে পারে। যা হোক,
এটা টেম্পারেচারের উপর নির্ভরশীল, তবে গ্যাসের বেগ কীরকম থেকে কীরকম ধারণ করতে পারে, শূন্য হতে পারে আবার ইনফিনিটিও হতে পারে। এদিকে মনোযোগ দাও প্লিজ। এই জায়গাতে একটা হোমওয়ার্ক লিখে নাও। হোমওয়ার্ক হিসেবে কি দিলাম, লিখে নাও গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। সবগুলো পড়বা, অনেক কিছু জানবা। তাহলে আমি এই 3টা 4টা লিখে দিলাম কেন? আমার একটা সৎ উদ্দেশ্য আছে। সৎ উদ্দেশ্য হচ্ছে গ্যাসের বেগ সম্পর্কে পড়াবো, বুঝলে? এজন্য বেগের ব্যাপারে একটা ধারণা দিয়ে শুরু করলাম। নাও গ্যাসের বেগ দেখো, একটি অণুর বেগ কম আরেকটি অণুর বেগ বেশি, আলটিমেটলি গ্যাসের বেগ কত বলবা? গ্যাসের বেগ কত? তাহলে গড় বেগ বা এরকম টাইপের কিছু আসবে। প্রথমে আমরা তাহলে লিখব 1 নম্বরে গ্যাসের 3 ধরনের বেগ স্টাডি করা হবে। গড় বেগ, 2 নম্বরে হচ্ছে গড় বর্গ বেগ, and number 3 বর্গমূলীয় গড় বর্গ বেগ। বর্গমূলীয় গড় বর্গ বেগ। তাহলে গ্যাস অণুগুলোর বেগের কম বেশি আছে, কোনোটা কম বেগে চলে, কোনোটা বেশি বেগে ছুটে, কোনোটা দেখো শূন্য বেগে হতে পারে, আবার কোনোটা অসীম বেগের হতে পারে। তাহলে সব মিলিয়ে গ্যাসের বেগ বলতে বুঝবো এই যে অসম বেগে যে ছুটছে, তাহলে সবার বেগগুলোকে যোগ করে কোনো একটা গড় মানের কাছাকাছি নিয়ে যাব, সেটাকেই বলবো গ্যাসের বেগ। তবে বিভিন্নভাবে স্টাডি করার জন্য, গ্যাসের এই আচরণগুলো ব্যাখ্যা করার জন্য, তাহলে গ্যাসের আচরণ ব্যাখ্যা করার জন্য এই 3 রকমের বেগ স্টাডি করা হয়। গড় বেগ, গড় বর্গ বেগ আর বর্গমূলীয় গড় বর্গ বেগ। ওকে, আমরা এই 3টার ব্যাপারে এখন জানবো। লিখো। নাম্বার 1 সাকিব খান। নাম শুনেছ? না চাইলেও তুমি দেখবা ফেসবুকে অ্যাড আসবে। হ্যাঁ, একটা সিনেমাও দেখিনি লাইফে, টাইমই নাই। একদিন খুব মনোযোগ দিয়ে বাড়িতে সিনেমা দেখছিলাম, বললো যে কি ব্যাপার, তা আমি ওই দিন অনেস্টলি স্বীকার করেছিলাম যে মারপিট না দেখলে আসলে একটু জোশ আসছে না, এ কারণে দেখছি, বুঝছো? হ্যাঁ, বাপরে, তানভীর কীভাবে একজন 7-8 জন 10 জনকে মেরে একদমই শার্ট করে দেয় বলো তো? 15-20 জন, তাই না? আর যে মারে, শোনো 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 সিনেমাতে এই যে মারে, এ কিন্তু খালি হাতে থাকে, আর যারা মারতে আসে তাদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র থাকে। তারপরেও দেখো ওরা কি কেমনে পিটায়। হ্যাঁ, আল্লাহু আকবার। এই এটাই বাস্তব। গড় বেগ ইংরেজিতে লিখো অ্যাভারেজ ভেলোসিটি। কি লিখলাম রে? অ্যাভারেজ ভেলোসিটি। দেখো আমরা ডান দিকে অ্যাভারেজ ভেলোসিটি, এখানে সংজ্ঞা লিখব। যদি এরকম হয় যে গ্যাস অণু আমার 5টা গ্যাস অণু, 5টি গ্যাস অণু লিখো,
একসঙ্গে আমরা লিখে দিলাম গ্যাসাণু। এই অধ্যায়ে শর্টকাট করতে করতে গ্যাসাণু লিখবো, হ্যাঁ, বইতে লেখা নাই, তুমিও হয়তো লিখবা না পরীক্ষার খাতায়, শুধু এখানে লিখবা, ওকে। 1 নাম্বার গ্যাসাণুর বেগ হলো C1, 2 নাম্বারটার বেগ হলো C2, 3 নাম্বারের বেগ হলো C3, 4 নাম্বারের C4 অ্যান্ড 5 নাম্বারের C5 হতে পারে। এই অধ্যায়ে তাহলে বেগকে কি দিয়ে লিখবা? সি। ভেরি গুড। আলোর বেগ কেউ তোমরা কি লিখে অভ্যস্ত? সি। তাহলে 5টি গ্যাস অণুর বেগ যদি এরকম হয় ভাই, তাহলে গড় বেগ সি বার ইকুয়াল টু যেটা হবে 5টিকে যোগ করব, দেন কত দিয়ে ভাগ দেব? 5 দিয়ে। গড় বেগ পেয়ে গেলাম। নতুন কোনো কিছু শিখায়নি, ছোটকালের ব্যাপার দেখালাম, এটাই তো গড় বেগ। তাহলে যদি n সংখ্যক গ্যাস অণু থাকে, সে n সংখ্যক বলতে এটা হতে পারে 3 বিলিয়ন, 5 বিলিয়ন, 10 বিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন, তাহলে তাদের ক্ষেত্রে হবে গড় বেগ সি ইকুয়াল টু C1 প্লাস C2, এমনে যেতে 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 সে নাম্বারটা হবে সি অফ n ডিভাইডেড বাই কত হবে? n। যত সংখ্যক তত দিয়ে ভাগ। এই কাজটা নিঃসন্দেহে জটিল। অন্য পদ্ধতিতে আমরা এই গড় বেগ মেপে নিতে পারবো, হ্যাঁ, বাইরে থেকে টেম্পারেচার, আয়তন, অন্যান্য শক্তি এগুলো মেজার করে একসময় গড় বেগ মেপে নেব, ওকে। হ্যাঁ, আচ্ছা দেখো, এ যদি হয়ে থাকে এবং তোমাকে যদি উদাহরণ হিসেবে দিই, গাণিতিক প্রবলেমটা একবারই দিব, 3টা বেগ শিখে নিয়ে একবারই গাণিতিক প্রবলেম দিব। এখন তাহলে আমরা সংজ্ঞায়ন করব কিভাবে? যে 2 বা ততোধিক অণুর বেগের গড়কে গড় বেগ বলে। গড় জিনিসটা আবার কি সেটা কিন্তু লিখে আর পেঁচাল পারলাম না। এখন যদি লিখতাম যে অণুর বেগ যোগ করে অণুসংখ্যা দ্বারা ভাগ করলে তাকে গড় বেগ বলে, তো ওটা গড়ের সংজ্ঞা হলো নাকি বলো? ডিরেক্ট লিখে দিলাম গড় বেগ। হ্যাঁ, তারপরে কপাল এমনই খারাপ, এসব জিনিস আমাদের পড়তে হবে এবং পড়াতে হবে। কোথায় হাই থটের জিনিস স্টাডি করব আমরা? হ্যাঁ, এটা ফান্ডামেন্টাল। এখান থেকে আমরা সামনের দিকে ধীরে ধীরে আগাবো। গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ, অ্যাভারেজ স্কোয়ার ভেলোসিটি, খুব মনোযোগ দিয়ে পড়বা, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে পড়বা। খুব মন খারাপ, অনার্স সেকেন্ড ইয়ারের ভাইবা প্র্যাকটিক্যাল পরীক্ষা চলমান, দেখে আমি অত্যন্ত হতাশ। শিবশঙ্কর সেন স্যারকে চেনো? উনি যখন গতকাল ভাইবা নিচ্ছেন এক্সটার্নাল হিসেবে, আর আমি আছি ইন্টারনাল হিসেবে, তা আমি একটু এক্সপেরিমেন্ট দেখছি, দেন আসছি, আবার ওদিকে আরেক কাজে যাচ্ছি, আসছি। কাকতলীয়ভাবে 3বার এসেছি এবং আমি এটা কোনো একবার লিখবো আর কি, যে স্যাররা ছিলেন তাদের সম্মুখে ঘটনাটা ঘটেছে। 3 জন শিক্ষার্থী এসছে, আমি 3বার এসেছি, হয়তো আধা ঘন্টা পর পর ওই ভাইবাগুলোর মধ্যেই বা 20 মিনিট পর। প্রথম জনের সঙ্গে যখন দেখা হলো, স্যার যখন ভাইবা নিচ্ছেন, সে হলো মহিলা কলেজের ছাত্রী ছিল, ইন্টারমিডিয়েট। তো স্যার ভাইবার কোনো এক পর্যায়ে বা শুরুতে জিজ্ঞেস করলো, কোথায় থেকে ইন্টারমিডিয়েট পড়েছো? মহিলা কলেজ। বলছে কত গ্লোরিয়াস স্টুডেন্ট ছিল তুমি, আর এখন ম্যাথমেটিক্সে পড়ছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তাহলে রাজশাহী কলেজে ম্যাথমেটিক্সে পড়ছে, ওকে। ভাইবা যা হোক নিল। আমরা তো দেখছি ওদের অবস্থা খুবই খারাপ। তারপরে আমি আরেকবার পাশের রুমে এক্সাম শুরু করে দিয়ে আবার আসলাম। এবার যে মেয়েটা, কি কাকতলীয় ব্যাপার, ছেলেরা আসলে সবাই ব্রিলিয়ান্ট, মেয়েরা হয়তো পারফর্ম করছে খারাপ।
ওই মেয়েটারে জিজ্ঞেস করলো, সে ভিকারুননিসা স্কুল থেকে এসছে, না কলেজ থেকে এসছে। সে ওই কলেজ থেকে পড়ে আবার এখানে এসে ম্যাথামেটিক্সে অনার্স করছে, বাড়ি নওগাঁ। তবে একটা কথা বললো যে স্যার আমার চিটাগাং ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট এসেছিলো, বাট ফ্যামিলি আর যেতে দেয়নি অত দূরে। গেল। থার্ড যার সঙ্গে দেখা হলো সে নিউ ডিগ্রি কলেজের ছাত্রী। তো স্যার তাকে জিজ্ঞেস করলো, নিউ ডিগ্রি কলেজে তো অনেক টিচার আছে, তার মধ্যে শিবশঙ্কর তো পড়াতেই পারে না। স্যার এভাবে বললেন, তাই না? আর কেউ দেখছ? তো স্যার তাহলে গতকালের জিনিসই আজকে বলছে নাকি? তো স্যার এবার এটা বলার পরেই ওই মেয়ে বলছে, না স্যার আপনি অত্যন্ত ভালো পড়াতেন স্যার। তাহলে 3টা ভালো সরকারি কলেজের ছাত্রীর সঙ্গে দেখা হয়েছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এবং আজকে ওই আলোচনা গল্প শুরু করতে গিয়ে আমার ডিপার্টমেন্ট হেড বলল, রাজশাহী কলেজের ছাত্রী রাজশাহী কলেজে পড়ছে এবং আমাদের কাছে এসে আবার ভাইবা দিচ্ছে, প্র্যাকটিক্যালে দেখা হচ্ছে। তাকে কিভাবে মানবেন আপনি? ওই সময় তো আমারও কষ্ট লাগে, বুঝেছ? খুবই মনোযোগ দিয়ে পড়ো, আমরা ওই রকম দেখতে চাই না, বুঝেছ? তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে ও যেন কোনোভাবে লাঞ্ছিত বঞ্চিত না হয়। আমি আজকে প্র্যাকটিক্যাল যখন বন্টন করি তখন স্যাররা তো লটারি করে, আমি আজকে লটারি করার পরেও জিজ্ঞেস করেছি যে তুমি এটা পারবা? যদি বলেছে স্যার আমি এটা পারবো না, আরেকটা হলে ভালো হয়, আমি সঙ্গে সঙ্গে তাকে ওটা চেঞ্জ করে দিয়েছি, বুঝলাম? কারণ ওই যে আগের দিনে ওদের নাকানি চুবানি দেখেছি না, এই কারণে। তোমাদের একটা কথাই বলবো যে A to Z সব মনোযোগ দিয়ে পড়বা, বুঝতে পারছো? আজকে আরেকজন নিউ ডিগ্রি কলেজে সঙ্গে দেখা হয়েছে, তো সে তার টার্গেট ছিল মেডিকেল। তো প্রথমবারে যা পারছিল বললো সেকেন্ড টাইমে আরও খারাপ করেছিলাম, কারণ আমি ছিলাম একদম মানসিকভাবে হতাশ, বুঝছো? যে কোনো ইউনিভার্সিটিতে হয়নি তখন এতই হতাশ, এবং সে আমাদের শহরেরই মেয়ে। আজকে সে দেখো যে ভার কেন্দ্র তার কিছুই পারলো না, তখন স্যার বাধ্য হয়ে জিজ্ঞেস করছিল। আমি মনে করছো যে এগুলোতে আমি খুব খুশি না, আমি টিচার হিসেবে অত্যন্ত কষ্ট পেয়েছি যে এই ব্রিলিয়ান্টগুলো কোনো না কোনোভাবে তার আরও একটু ভালো জায়গায় যাওয়ার কথা ছিল, সামহাও ফসকে গেছে। আমি তখন আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমি তো অন্যান্য জায়গাতে অ্যাডমিশান দিইনি, মেডিকেলে আমার তো রেজাল্টের কারণে চান্স হলো না, স্কোর তো করলাম বেশ ভালো, তোমাদের বলছি মনে হয় 49-এ চান্স হয়েছিল, আর আমার মার্ক হলো 57। কিন্তু আমি ওই যে ইন্টারমিডিয়েটে বিয়াদব ছিলাম, ঠিকমতো পড়িনি, তখন 13 মার্ক শর্ট হয়েছে রেজাল্টে, ওই 13 মার্ক তো আর পূরণ হলো না, দেন আমি এটা চান্স পেলাম না। আর বাইরে কোথাও যাওয়ার মতো আমাদের কোনো এনার্জিই নাই, বাড়ি ছেড়ে কোথাও যাব, প্রতিদিনই বাড়ি থেকে বের হয়ে আসলে আম্মা কান্নাকাটি করে, ঢাকায় পড়তে যাব, শুধু রাবিতে দিয়েছিলাম। বাট আমার পুরোটাই বলি যে যত ছেলে মেয়েদের দেখি আমার স্নেহ কাজ করে, ইভেন 2-1জন যদি খুবই বাঁদরামি করে তাও কিন্তু ওকে আমি একদম পানিশমেন্ট দিই না। আজকে একজন নকল করছিল, মোবাইল দেখে লিখেছিল, তো কপি লিখলো, আমি স্যারকে বলেছি স্যার পাস করাই দেন, যদি আমি ধরছি তারপরে বললাম পাস করাই দেন স্যার, বুঝেছ? তোমাদের এই যে একটা জিনিস আমার মাথায় অলওয়েজ স্নেহ কাজ করে যে ওরা ভালো করুক, কিন্তু তুমিও ঘরে পড়াশোনা করবা। আর এই উদাহরণগুলো দিলাম শুধুমাত্র তোমাকে জাস্ট সচেতন করার জন্য, হ্যাঁ, যে তোমার অনেক মেধা, কিন্তু খুবই হাই কনফিডেন্সে ভুগবা না। একজন টিচার তোমাকে যত ওয়ে দেখাচ্ছে তুমি পড়তে থাকো, এক সময় রেজাল্টটা পাবা। কি বলছিলাম স্যার? গড় বর্গ বেগ। শোনো, এই যে গড়টা সবাই বুঝে, এবার গড় আছে আর বর্গ বেগ, বেগগুলোকে জাস্ট বর্গ করে দিয়ে তার গড় করে ফেলবা, বেগগুলোকে আগে কি করবা? স্কোয়ার, দেন গড় করে দিবা। তাহলে গড় বর্গ বেগ কীরকম হতে পারে বলো তো? আগে এরকম ধরো C1 তার স্কোয়ার করলাম, C2 তার স্কোয়ার করলাম, C3 তার স্কোয়ার করলাম, দেন এভাবে যেতে যেতে n-তম যে কণাটি রয়েছে C of n তার স্কোয়ার করলাম, দেন কত দিয়ে ভাগ দিবা? n দিয়ে। তাহলে বেগগুলোর আগে বর্গ করলাম, তারপরে যোগ করে ঠিক ওই সংখ্যা দিয়ে ভাগ দিলাম, তাহলে এটা হলো বেগের বর্গের গড়। তাহলে তুমি এটা করতে পারো, বেগের বর্গের গড়কে এরকম C
স্কোয়ার বার দিতে পারো, সি স্কোয়ার বার। তাহলে আমরা লিখব 2 বা ততোধিক অণুর বেগের বর্গের গড়কে গড় বর্গ বেগ বলে। গেল। নাম্বার 3 কি যেন শিখেছিলাম? হ্যাঁ, বর্গমূলীয় গড় বর্গ বেগ লিখো। বর্গমূলীয় গড় বর্গ বেগ। হ্যাঁ, ইংরেজিতে এটাকে আমরা বলবো রুট মেন স্কোয়ার ভেলোসিটি। এখন হুট করে মিন শব্দটি লিখে ফেললাম, এটা গড়ের জন্য। তোমাদের অষ্টম অধ্যায়তে নবম অধ্যায়তে এটা শিখিয়েছিলাম। মিন মানে সাম্যাবস্থা বা গড়, মিন মানে সাম্যাবস্থা বা গড়, এটা পরিসংখ্যানের শব্দ। তাহলে তুমি চাইলে এখানে অ্যাভারেজ না লিখে এখানে কি লিখতে পারতা? মিন স্কোয়ার ভেলোসিটি। বুঝছো? মিন মানে পরিসংখ্যানে গড় লিখবে এরকম না, অ্যাভারেজ না, কি লিখবে এটা? মিন। ওকে, মিন ভ্যালু মানে গড় মান। এইটা কীরকম দেখো, আমরা যদি তাহলে এটার ব্যাপারে বলি, এন সংখ্যক অণু ধরো। এই এন সংখ্যক অণুর C1 এর স্কোয়ার, C2 এর স্কোয়ার প্লাস C3 এর স্কোয়ার এমনে করে যেতে যেতে প্লাস C অফ n এর স্কোয়ার, দেন তাকে এন সংখ্যা দিয়ে ভাগ দিলাম। তাহলে বেগের বর্গের গড় হলো, বেগের বর্গের গড়, তার উপরে আবার একটা রুট দিলাম। তাহলে বেগের বর্গের গড়ের বর্গমূল হলো, নাকি বলো? এইটাকে বলা হয় বর্গমূলীয় গড় বর্গ বেগ। তাহলে এই জিনিসটার উপরে শুধু একটা রুট দিয়ে দিলে বর্গমূলীয় গড় বর্গ বেগ। এবার তোমাদের মনে রাখার জন্য সহজ করে দিয়ে বলি, প্রথমে তুমি শিখেছিলা ধরো গড় বেগ, গড়টা তো সবাই বুঝো, জাস্ট বেগকে যোগ করে ভাগ দিয়ে দিলা সংখ্যা দিয়ে, গড় বেগ। এবার নামটা দেখো গড় বর্গ বেগ। তাহলে বেগগুলোকে আগে বর্গ করবা, তারপরে কি করবা? গড়। এইদিকে রে, বেগগুলোকে আগে বর্গ করবা তারপরে গড়। নামের সবসময় উল্টো দিক থেকে যাবা, আরবি হরফের মতো। আরবি হরফ বাম দিক থেকে লিখে না, না ডান দিক থেকে লিখে না? তাহলে ডান দিক থেকে যাওয়া শুরু করবা। বেগগুলোকে বর্গ করবা, তারপরে কি করব? গড়। দিস ইজ কল্ড গড় বর্গ বেগ। এবার আসো, বেগগুলোকে বর্গ করব, তারপরে গড় করব, তারপরে কি করব? বর্গমূল। তাহলে হয়ে গেল গড় বর্গমূলীয় গড় বর্গ বেগ। কি এই যে এখানে লিখো, এটাকে লিখবা CRMS, সি অফ RMS লিখবা। হ্যাঁ, ঠিক আছে। দুই বা ততোধিক অণুর বেগের বর্গের গড় মানের, আর কি লিখব? হ্যাঁ, বর্গমূলকে লিখো, বর্গমূলকে নির্মূল করে ফেলো। বর্গমূলীয় গড় বর্গ বেগ বলে। কিরে, এক্ষুনি খুলে দিলে হবে? হ্যাঁ, রুম তো ঠান্ডা আছে, গাধা নাকি?
এ তিনটা বুঝতে কারো অসুবিধা? সহজ ছিল। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এই একটা বেগকেই কাজে লাগানো হবে, বাট এ তিনটার উদাহরণগুলো একটু লিখে নাও প্লিজ। একটা মান দিই। আচ্ছা, 1 নম্বরে কোশ্চিন অন, 5টি অণুর বেগ, 5টি গ্যাস অণুর বেগ যথাক্রমে 3, 4, 5, 8 ও 10 একক। ফাইন্ড সি বার, সি স্কোয়ার বার, সি অফ RMS। তাড়াতাড়ি করো। 5টি গ্যাস অণুর বেগ যথাক্রমে 3, 4, 5, 8, 10 একক। তাহলে সি বারের ব্যাপারে কারো কোনো অজানা নাই, যোগ করে 5 দিয়ে ভাগ। এই যোগফলটা কত রে? 30 ভাগ 5 কত হইল? 6। আচ্ছা, সবার হয়েছে। তারপরে সি বারের স্কোয়ার, তাই তো, নাকি সি স্কোয়ার বার? এটা নিয়ে অত টেনশন করবা না, আমি এভাবে করে দিলাম তাই। হ্যাঁ, আমি আমার নোটে এভাবেই দিয়েছি, কিন্তু অন্য কেউ অন্যভাবে লিখলেও পারে। এইখানে এই মান কিন্তু অনেক বড় হয়ে গেছে। কত হয়েছে বলো? হ্যাঁ, 214 কত দিয়ে ভাগ দিয়েছ? 5। কত? 42.8। আচ্ছা, এত একক আর এত একক, ভালো। তারপরেরটা বলি, কারণ এখান থেকেও দুইটা কথা বলার আছে আমার, আমি তোমাকে আরও দুইটা কনসেপ্ট দিতে চাই। তাই সি অফ RMS এটা পেলে 214 ভাগ 5, এটা কিন্তু গড় বর্গবেগ। তার রুট করলে বর্গমূলীয় গড় বর্গবেগ, রুট করলে হয়ে গেল 6.54 একক। আচ্ছা, এই 5টার ক্ষেত্রে দেখো যে এই 6 আর এই 6.5 এ দুটো একটা কাছাকাছি মান, কিন্তু এটা অনেক বড় মান। তাহলে গ্যাসের বেগের ক্ষেত্রে কিন্তু এই গড় বর্গবেগ খুব সুধারণা দেয় না, হয় দিবে গড় বেগ অথবা গড় বর্গমূলীয় গড় বর্গবেগ। বুঝছো? এখন ব্যাপার দেখো যে এই গড় বেগকে, এই গড় মানটা তুমি তো একটা মান পেয়েছো, কিন্তু ওইগুলোর স্কোয়ার করে যখন গড় করেছো তখন তার এটা সঠিক মান দিবে না। একবার স্কোয়ার করেছো, আবার টোটালটাকে রুট করেছো, টোটালে রুটে আর স্কোয়ারে একটা গড় ফ্যাক্টর দিয়েছে, দেন আবার ওই গড় মানের কাছাকাছি দিয়েছে। বুঝছো? তাহলে পারে এইটা অথবা এইটা, এই দুটো আমরা ফলো করি, এটাকে ফলো করি না। বুঝছো? জাস্ট এটা একটা কনসেপ্ট দিয়েছে তাই। আর তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার হবে যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে আমরা ধরে নেব ওই বেগটা হচ্ছে বর্গমূলীয় গড় বর্গবেগ। ওকে? জি স্যার।